নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যেই গরম অনেক কেটে গেছে। সব জায়গায় রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনি প্রকৃতির আর কি গরম কমলেও কিন্তু রাজনীতির পারদ কিন্তু ক্রমেই চড়ছে। এর মধ্যেই তৃতীয় দফার ভোট শুরু হয়ে গেল মঙ্গলবার 7 তারিখ। তো এই তৃতীয় দফার ভোট হবে হচ্ছে 4টি কেন্দ্রে, মুর্শিদাবাদের 2টো এবং মালদার 2টো। এবারে চলুন আমরা আলোচনা করি যে এই তৃতীয় দফার ভোটের এই 4টে কেন্দ্রের যে সিগনিফিকেন্স সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে এই 4টে কেন্দ্রের যে ভোটের যে সিগনিফিকেন্স সেটা কিন্তু বিশাল। সেটা শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয়, সেটা জাতীয় রাজনীতিতেই এই 4টে ফলের ওপর বা এই 4টে শুধুমাত্র ফল না, ভোটের শতাংশ কতটা যায়, কোন দিকে যায় সেটাও অনেক বড় বিষয়। এবং তৃতীয়ত আর একটা বিষয় সেটা হচ্ছে যে যে আর কি ভোট যেখানে হচ্ছে সেখানে অন্যতম এগুলো হিংসা কবলিত আর কি ভোটের সময় আমরা দেখেছি, সেটা মুর্শিদাবাদ বা মালদায় হিংসা কবলিত এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদ। সেখানে সবথেকে বেশি 4টে কেন্দ্রের জন্য 409 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে সাজো সাজো রব। এবার কেন আমরা যেটা আলোচনায় আসি সেটা হচ্ছে কেন এই 4টে কেন্দ্র ওপর নজর কাড়া আমরা বলতে পারি। কারণ এই 4টে কেন্দ্রই যেখানে মুসলিম ভোট যাদের আর কি হাতে থাকবে তারাই 4টে কেন্দ্রের দখল নেবে। এই 4টে ফলে মুসলিম ভোট কোন দিকে অনেকটা পশ্চিমবঙ্গে যখন আর কি যে জায়গায় ঢুকছে ভোটের, এতদিন ধরে উত্তরবঙ্গের যে 6টা আসনে ভোট হয়েছে সেখানে মুসলিম ভোটের প্রভাব দখলের মতো একমাত্র রায়গঞ্জে থাকবে এবং কিছুটা অন্যান্য জায়গায়, কিন্তু শুধুমাত্র মুসলিম ভোটের ওপর নিয়ন্ত্রণ এই 4টে বিশেষ করে এই 4খানা জায়গাতেই অনেক বেশি। সেটা হচ্ছে জলঙ্গি, মুর্শিদাবাদ এবং মালদা উত্তর এবং দক্ষিণ। আমরা যেটা দেখেছি মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ এবং মালদার প্রচারে বা অন্যান্য জায়গার প্রচারে উনি কিন্তু বারবার করে বলছেন যে এ রাজ্যে ওনার কোনো সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট নেই। ন্যাশনাল লেভেলে কংগ্রেসের সঙ্গে ওনার জোট আছে এবং তিনি সংখ্যালঘুদের বা মুসলিমদের বারবার করে উনি নিষেধ করে দিচ্ছেন যে কোনো অবস্থাতেই সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না। সিপিএম এবং কংগ্রেসকে যদি মুসলিমরা ভোট দেয় সেটা বিজেপিকেই ভোট দেওয়া হবে। ফলে কোনো অবস্থাতেই কিন্তু এখানে যেন নৈব নৈব চ, যাতে মুসলিম ভোট ভাগ না হয়, কারণ মুসলিম ভোটই হচ্ছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির জীবন কাঠি। এবার মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে এইটা সব থেকে বড় প্রশ্ন। আমরা যদি 2021 সালের নির্বাচনের নিরিখে দেখি তাহলে আমরা দেখতে পাবো মুসলিম ভোট বলতে পারেন 90% গিয়েছিল হচ্ছে তৃণমূলের ঝুলিতে, এবং সেখানে অনেক কারণ ছিল এবং লাস্টে শীতলকুচির ফায়ারিং সেটা তৃণমূলের সব থেকে বেশি মাইলেজ দেয় তৃণমূলকে, তাই জন্য মুসলিম ভোট তাদের ঝুলিতেই গিয়েছিল। কিন্তু তারপর একটাই আমরা মুসলিম ভোটের যদি আমরা মাপকাঠি ধরি সেটা ছিল সাগরদিঘি নির্বাচন। যে সাগরদিঘি নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2021 সালে 50,000 ভোটে জিতেছিল, সেখানে সেই সাগরদিঘি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কিন্তু হারতে হয় 21,000 ভোটে আর কি, 50,000 প্লাস 21,000 প্লাস আপনি যদি ধরেন তাহলে 70,000 ভোট সে মার্জিন চলে যায়। ফলে মুসলিম ভোট কি সরে যাচ্ছে এবং সাগরদিঘি মডেল যারা সিপিএম আর কংগ্রেসের মিলিত প্রার্থী বাইরন বিশ্বাস লড়েছিল তখন কিন্তু প্রচারটা সেভাবে যেতে শুরু করলো। তাহলে কি মুসলিম ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে? তৃণমূল কংগ্রেস প্রমাদ গুনল এবং তারপরে তারা বাইরন বিশ্বাসকেই দল ভাঙিয়ে নিয়ে নিল। কিন্তু বাইরন বিশ্বাস তৃণমূলে পা রাখা মানেই কি মুসলিম ভোট আবার তৃণমূলের দিকে চলে গেল? এটা মাপার কোনো অঙ্ক এখনো পর্যন্ত হয়নি, যদিও তারপরে একটা ভোট হয়েছে, সেই ভোটটা হচ্ছে পঞ্চায়েত ভোট। কিন্তু পঞ্চায়েত ভোটে যেভাবে নিরপেক্ষভাবে ভোট হয়নি সেটা জানা কথা। বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এমনকি প্রশাসনের একটা অংশ পর্যন্ত শাসক দলকে সাহায্য করছে। তো আমরা মিডিয়ার খবরে বারবার করে দেখেছি এবং সেখানে বারবার করে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, নির্বাচন কমিশনারের কে নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা আদালতে পর্যন্ত প্রশ্ন উঠেছে, তিনি আদালতে ক্ষমা চেয়েছেন। সে তো নানা প্রসঙ্গ, সেটা এখন এটা আলোচনার বিষয় নয়। এখানে যেটা আলোচনার বিষয় সেটা যে মুসলিম ভোট কোন দিকে। এবার সেটাই প্রথম দেখা যাবে যে মুসলিম ভোট কাদের হাতে যাচ্ছে। মুসলিম ভোট কি কংগ্রেস এবং সিপিএম এর দিকে যায়? তা যদি মুসলিম ভোট কংগ্রেস এবং সিপিএম এর দিকে যায় তাহলে কিন্তু সেটা তৃণমূলের কাছে দুশ্চিন্তার কারণ। দ্বিতীয়ত,
এবার নজর কাড়া কেন্দ্র এই চারটের মধ্যে, এই যে চারটে কেন্দ্রে ভোট হচ্ছে, অন্যতম হচ্ছে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ কেন্দ্রে এবার লড়ছেন কিন্তু মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক। জেনারেলি আমরা দেখি সিপিএমের রাজ্য সম্পাদকরা ভোটে লড়েন না, কিন্তু সূর্যকান্ত মিশ্র যখন রাজ্য সম্পাদক ছিলেন উনিও ভোটে লড়েছিলেন, কিন্তু সেটা ছিল বিধানসভার ভোট, সেটা লোকসভার ভোট ছিল না। উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভার ভোটে। তো মোহাম্মদ সেলিম এবার এখানে লড়ছেন এবং তাকে জেতানোর জন্য কোমর বেঁধে নেমেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী এরকমও দেখা গেছে মোহাম্মদ সেলিমের যখন মনোনয়ন পেশ, তিনি কিন্তু গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে উনি কিন্তু অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম পাশাপাশি হেঁটেছেন। এটা কিন্তু বাংলা আগে দেখেনি যে প্রদেশ কংগ্রেস সভাপতি কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে হাঁটছেন, এটা বাংলা প্রথম দেখলো। কারণ একটা অভিযোগ ছিল সিপিএমের তরফে যে সিপিএমের ভোট যত ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের ভোট সিপিএমের ঝুলিতে ট্রান্সফার হয় না। এই জন্য অধীর চৌধুরী প্রাণপাত করছেন মোহাম্মদ সেলিমের জন্য। উনি গিয়ে মুর্শিদাবাদে প্রচারে বলেছেন যে সেলিম সাহেবকে যেভাবেই হোক জেতাতে হবে, আমি নিয়ে এসেছি, তাকে জেতাবো আর কি। অধীর চৌধুরী জান কবুল করে দিয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে সিপিএমের যারা যারা এই প্রজন্মের নেতা, মীনাক্ষী হোক, শতরূপ হোক, তারা ওখানেই কিন্তু ঘাঁটি গেড়ে রয়েছেন এবং প্রতিটা জায়গায় তারা মহিলা ভোট, তারপরে বর্তমান যুবকদের ভোট ধরার জন্য কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। মোহাম্মদ সেলিম কি জিতবেন? যদি মোহাম্মদ সেলিম জেতেন তাহলে কিন্তু সিপিএমের পক্ষে সেটা অনেক বড় সুবিধা দেবে, কারণ মোহাম্মদ সেলিম সুবক্তা, উনি ভালো পার্লামেন্টেরিয়ান হিসেবেও খ্যাত, প্লাস উনি রাজ্য সম্পাদক। সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটের ওপর যদি মোহাম্মদ সেলিম আর কি জেতেন তাহলে একটা প্রভাব হবে। ফলে সেটা আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘাঁটি গেড়েছিলেন বহরমপুরে, এবং ঘাঁটি গেড়ে তিনি মোহাম্মদ সেলিমের বা এখানে তৃণমূলের আসন সংখ্যা যাতে না কমে উনি কিন্তু চেষ্টার কুসুর করেননি। এবং সেখানে তৃণমূল কংগ্রেস যেমন জোটের কথা বলেছেন যে এই জোট মানে হচ্ছে আমাদের নয়, এই জোটকে ভোট দেওয়া মানে হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া। দেশের অন্যাংশ ইন্ডিয়া জোট হলেও পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া জোট নেই, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে সে কথা বলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে প্রচারের এখানে ছিল হচ্ছে সিএ। যদিও কেন্দ্রীয় সরকার সিএ আর কি লাগু করবে বলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনআরসিকে জড়িয়েছে, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পকে জড়িয়েছেন। উনি বলেছেন যে এরপরে এদের তাড়িয়ে দেওয়া হবে, যেটা আসামের সঙ্গে উনি তুলনা করেছেন। ফলে নানা তুলনা কিন্তু উনি সেখানে নিয়ে এসেছেন। এবং সেখানে সেটা তাই নয়, উনি যখন মুর্শিদাবাদের ডিআইজিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, ফলে উনি সেখানে বলেছেন এরপরে যদি দাঙ্গা হয় সেই দাঙ্গার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এবং মুর্শিদাবাদের রামনবমীর দিন যে গোলমাল হলো, উনি কিন্তু সরাসরি রামনবমীর মিছিলকে দায়ী করেছেন। অর্থাৎ মুসলিম ভোটের আর কি নিজের দিকে নেওয়ার জন্য চেষ্টার কোনো কসুর উনি করেননি। ওনার আরেক বিধায়ক হুমায়ুন কবির, তিনি তো সরাসরি বলেছেন যে এখানে মুসলিম আর কি সংখ্যালঘুরা 80% মুসলিমরা, বাদ বাকিদের ছুড়ে উনি জলে ফেলে দেবেন, ভাগীরথীর জলে। ফলে যে সে কথাও বলা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু কোনো সময় কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কোনো নেতাদের পক্ষে তাকে শোকজ করা হয়নি বা তাকে সাসপেন্ড করা হয়নি, কিছুই করা হয়নি। ফলে এটা পুরোটাই সংখ্যালঘু ভোটের টানাটানি। গতবার উত্তর মালদায় এই সংখ্যালঘু ভোটের দড়ি টানাটানিতে কিন্তু বিজেপির যে প্রার্থী খগেন মুর্মু সেখান থেকে জিতে বেরিয়ে গিয়েছিলেন সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়াতে। এবার কি সত্যি সংখ্যালঘু ভোট ভাগের ফল উনি পাবেন? কারণ বিজেপি ছাড়া এবার কিন্তু ওখানে তৃণমূলের পক্ষেও কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা আছে। প্রাক্তন আইপিএসকে তারা দাঁড় করিয়েছেন, ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু ওখানেও জেতার জন্য বড়িয়া, এবং তিনি সেই জেলায় দীর্ঘদিন প্রসূনবাবু কাজ করেছেন। ফলে এই যে জায়গা, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ভোটের আর কি দখল কার কাছে থাকবে। দ্বিতীয়ত এরপর কিন্তু জাতীয় রাজনীতিতে এর একটা বড় প্রভাব পড়বে, কারণ জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে আর কি ঘাঁটাবে না বলে রাহুল গান্ধী কিন্তু এবার পশ্চিমবঙ্গের প্রচারে আসেননি। একমাত্র মল্লিকার্জুন খাড়গে এসেছেন এবং তিনিও নম করে চলে গেছেন। কিন্তু সংখ্যালঘু ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসনেও পরিবর্তন হবে। কিন্তু সংখ্যালঘু ভোট যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে যায়
কালে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার ভালোভাবেই তাদের আসন বজায় রাখতে পারবে। এবং জাতীয় রাজনীতিতেও তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে যত আসন সংখ্যা নিয়ে যাবে তার উপরই তো তার গুরুত্ব বিচার করবে। এবং সেখানে দাঁড়িয়ে যদি সিপিএম এখানে পরাজিত করতে পারে তাহলে জাতীয় রাজনীতিতে সিপিএমের কদর বাড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন যে মোহাম্মদ সেলিমদের যিনি সাধারণ সম্পাদক সিপিএমের সীতারাম ইয়েচুরি তার জন্যই নাকি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হয়নি, তিনি রাহুল গান্ধীর অন্যতম পরামর্শদাতা, সেটা কিন্তু তিনি বারবার করে পাবলিকলি বলেছেন। আর কি কংগ্রেস এবং তৃণমূলের জোটের কাটা হচ্ছে সিপিএম, ফলে এবং অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের এই যে হাত ধরাধরি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল। তো মালদায় যেমন ধরুন এখনও আমরা যেটা জানি যে এখনও গণিমিত আছে, সেই গণিমিত ভাঙিয়েই সবাই চলে, কি গনি খানের ফেলে যাওয়া কাজ কারা ঠিক করেছেন না করেছেন সেটা নিয়ে মালদা অনেক বেশি সরগরম। এবং সেখানে দেখা যে এবার ডালুর বাবুর ছেলে ঈশা খান তিনি লড়ছেন, যদি ঈশা নিজের কেন্দ্রে থার্ড হয়েছিলেন তিনি যখন বিধানসভার ভোটে লড়েছিলেন, কিন্তু এবার তিনি বাবার ছেড়ে যাওয়া আসনে লড়ছেন, যেটা যে গনি খান পরিবারের লিগাসি তিনি টেনে নিয়ে যেতে পারেন কি না। কিন্তু আমিও বললাম যদি এই 4খানা ভোটের যদি নজর কাড়া কেন্দ্র হয় তাহলে কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ, মোহাম্মদ সেলিম। আমরা লক্ষ্য রাখবো যে মুসলমান ভোট কোন দিকে যায়, সেটা তো 4 তারিখ যতদিন না পর্যন্ত ভোটের বাক্স খুলবে বোঝা যাবে না। কিন্তু এবারের এই যে 4টে কেন্দ্রে ভোট, সেখানে কিন্তু ওই সংখ্যালঘু ভোটের নিয়ন্ত্রণ কার হাতে থাকে সেটাই সবথেকে বড় দেখার বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে আমি যেটা বলেছিলাম যে উত্তরবঙ্গে যে সমস্ত সিট হয়েছে, একমাত্র রায়গঞ্জ সিট, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটটা নিয়ন্ত্রক অনেকটা, এবং সেই সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসের দিকে যায় তাহলে কিন্তু কংগ্রেস সেখানে ভালো ফল করবে। কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আসন কেটে বিজেপির বেরিয়ে যাবে, যে ইকুয়েশনে গতবার দেবশ্রী চৌধুরী জিতেছিল। ফলে কি হবে না হবে আমরা জানি না, আমাদের ভোটের বাক্স খোলা পর্যন্ত অপেক্ষা রাখতে হবে। আপনারা নজর রাখুন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।